নমস্কার। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটা নিয়ে আজকাল খুব আলোচনা হয়, তাই না? হ্যাঁ, খুবই জনপ্রিয়। তো আজ আমরা একটা বিশদ পর্যালোচনাকে ধরে এগোবো, দেখব বইটা কেন এত সাড়া ফেলল আর এর আসল কথাগুলো কি কি, মানে একদম ভেতরের নির্যাসটা বোঝার চেষ্টা করব। ঠিক, আমাদের উদ্দেশ্যও সেটাই। এই পর্যালোচনার ভিত্তিতে বইটার মূল আইডিয়া, এর কোন দিকগুলো শক্তিশালী, আবার কোথায় একটু ঘাটতি আছে, সবটাই তুলে ধরা, যাতে একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম গোড়ার আইডিয়াটা দিয়ে। পর্যালোচনাতেও বারবার আসছে এই কথাটা যে বইতোয়ার সবচেয়ে বড় শক্তি হলো ওই ছোট ছোট অভ্যাসের ক্ষমতা দেখানো, যেগুলো হয়তো চোখেই পড়ে না। ক্লিয়ার যে বলেন অভ্যাস হলো আত্ম উন্নতির চক্রবৃদ্ধি সুদ, এই লাইনটা কিন্তু আসলেই ভাবায়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই যে অ্যাটমিক একদম ক্ষুদ্র অভ্যাস, এটার ওপরই তো পুরো বইটা। অনেকে হয়তো বড় কিছু করতে চেয়ে ছোট শুরুটাই করতে চান না। ঠিক। ক্লিয়ারের আরেকটা কথাও এখানে খুব দরকারি, পর্যালোচনাতেও আছে। উনি বলছেন, আপনার এখনকার ফলাফলের চেয়ে বরং আপনি কোন পথে চলেছেন সেই গতিপথটা নিয়ে বেশি ভাবা উচিত। বাহ, ছোট ছোট পা, কিন্তু ঠিক দিকে। ফলাফল হয়তো পরে আসবে। একদম। এই গতিপথটা ঠিক রাখার জন্যই তো ক্লিয়ার ওই 4টি নিয়মের কথা বলেছেন। হ্যাঁ, ওই 4টে নিয়ম পর্যালোচনাতে দেখলাম, এগুলোকে খুব সহজ আর প্রয়োগ করার মতো বলা হয়েছে। কি কি ছিল যেন নিয়মগুলো? হ্যাঁ, 4টে নিয়ম। প্রথমটা হলো অভ্যাসটাকে স্পষ্ট করতে হবে, চোখের সামনে রাখা বা মনে রাখা সহজ করা। আচ্ছা। দ্বিতীয়ত, এটাকে আকর্ষণীয় করতে হবে, কাজটা করতে যেন ভালো লাগে। তৃতীয়ত, সহজ করতে হবে, যত কম বাধা থাকে আর কি। বেশ। আর চতুর্থ এবং বেশ জরুরি, এটাকে সন্তোষজনক করতে হবে, করার পর যেন একটা তৃপ্তি আসে। এই শেষেরটা মনে হয় একটু কঠিন, তাই না? ভালো অভ্যাসের ফল তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। ঠিক ধরেছেন, পর্যালোচনাতেও এই পয়েন্টটা আছে। তাৎক্ষণিক সন্তুষ্টি না পেলে অভ্যাস ধরে রাখা মুশকিল। ক্লিয়ার অবশ্য এরও কিছু উপায় বলেছেন, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। আর খারাপ অভ্যাস ভাঙতে হলে নিয়মগুলো জাস্ট উল্টে দিতে হবে, অদৃশ্য, অনাকর্ষণীয়, কঠিন আর অসন্তোষজনক। ওই যে হ্যাবিট স্ট্যাকিং এর আইডিয়াটা, ওটাও তো বেশ কাজের মনে হলো। হ্যাঁ, ওটা প্রথম নিয়মটাকে স্পষ্ট করা কে সাহায্য করে, পুরনো অভ্যাসের সাথে নতুনটাকে জুড়ে দেওয়া। খুব স্মার্ট আইডিয়া। এখানে আরেকটা জিনিস আমার দারুণ লেগেছে, যেটা নিয়ে পর্যালোচনাতেও বেশ জোর দেয়া হয়েছে, সেটা হলো পরিচয় ভিত্তিক অভ্যাস। ওহ হ্যাঁ, আইডেন্টিটি বেসড হ্যাবিটস খুব গুরুত্বপূর্ণ। আমি কি কাজটা করছি তার চেয়েও বড় হলো আমি কে হতে চাইছি। ধরুন, আমি রোজ বই পড়ব এটা না ভেবে আমি একজন পাঠক, এই পরিচয়টা ধারণ করা। একদম। ক্লিয়ারের কথাটা তো খুব সুন্দর। লক্ষ্য বই পড়া নয়, লক্ষ্য হলো পাঠক হওয়া। যখন অভ্যাসটা আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়, তখন আর বাইরের কোনো চাপ বা পুরস্কারের দরকার হয় না, ভেতর থেকেই একটা তাগিদ আসে। পর্যালোচনাও বলছে এটাই বইটার অন্যতম শক্তিশালী একটা দিক, মনস্তাত্ত্বিক কৌশল আর কি। আরেকটা বিষয় হলো পরিবেশ, এনভায়রনমেন্ট ডিজাইন। ক্লিয়ার তো প্রায় বলেই দিয়েছেন যে ইচ্ছাশক্তি তেমন কিছুই না, পরিবেশটাই আসল। এটা কি একটু বেশি বলা হয়ে গেল? ইচ্ছাশক্তির কোনো দামই নেই? দেখুন, ক্লিয়ার পরিবেশের ওপর প্রচণ্ড জোর দিয়েছেন, এটা ঠিক, আর যুক্তিটাও জোরালো। পরিবেশ যদি এমনভাবে সাজানো থাকে যে ভালো কাজটা করা সহজ আর খারাপটা কঠিন, তাহলে সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। যেমন ওই যে উদাহরণটা দেন, রাতে পড়ার জন্য বালিশের উপর বই রেখে দেওয়া। হ্যাঁ, ওই রকম। তবে পর্যালোচনা কিছুটা ভারসাম্য রেখেছে, বলেছে যে ইচ্ছাশক্তি একেবারে ফেলনা নয়, বিশেষ করে যখন পরিবেশ নিজের নিয়ন্ত্রণে নেই বা বদলানো খুব কঠিন। কিন্তু ক্লিয়ারের মূল কথাটা হলো, শুধু ইচ্ছাশক্তির উপর ভরসা করে থাকার চেয়ে পরিবেশটাকে নিজের পক্ষে নিয়ে আসাটা অনেক বেশি কাজের স্ট্র্যাটেজি। আচ্ছা, বোঝা গেল। এরপর আসে লক্ষ্যের বদলে সিস্টেম বা পদ্ধতির উপর জোর দেওয়ার আইডিয়াটা। পর্যালোচনা বলছে এটা নাকি লম্বা দৌড়ের জন্য খুব দরকারি। অবশ্যই। ক্লিয়ারের ওই বিখ্যাত উক্তিটা তো আছেই, আপনি আপনার লক্ষ্যের স্তরে উন্নীত হন না, আপনি আপনার সিস্টেমের স্তরে নেমে আসেন। হ্যাঁ, এটা খুব পাওয়ারফুল লাইন। এর মানে হল, লক্ষ্য ঠিক করা ভালো, কিন্তু আসল কাজটা হলো একটা ভালো সিস্টেম বা প্রক্রিয়া তৈরি করা, যেটা আপনাকে প্রতিদিন বা নিয়মিত কাজটা করতে সাহায্য করবে। সিস্টেমটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এমনকি যখন মোটিভেশন কম থাকবে তখনও।
পর্যালোচনাতে এটাকে দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি বলা হয়েছে। তাহলে সব মিলিয়ে বইটার মূল শক্তিগুলো কি কি দাঁড়ালো পর্যালোচনার চোখে? দেখুন, প্রধান শক্তি হল এর স্বচ্ছতা, মানে আইডিয়াগুলো পরিষ্কার। দ্বিতীয়ত, খুব ব্যবহারিক পরামর্শ দেওয়া আছে, মানে শুধু তত্ত্বকথা নয়, কি করতে হবে সেটা বলা আছে। তৃতীয়ত, বিজ্ঞানভিত্তিক আলোচনা হলেও সেটাকে খুব সহজ করে বোঝানো হয়েছে। আর এগুলো জীবনের অনেক ক্ষেত্রেই লাগানো যায়, তাই না? ঠিক তাই। স্বাস্থ্য, কাজ, ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই এই নমনীয়তাটাই একটা বড় প্লাস পয়েন্ট। কিন্তু ভালো দিক যেমন আছে, তেমন নিশ্চয়ই কিছু সমালোচনা বা সীমাবদ্ধতাও উঠে এসেছে পর্যালোচনায়। হ্যাঁ, অবশ্যই। কোনো কিছুই তো আর নিখুঁত হয় না। যেমন কেউ কেউ মনে করতে পারেন যে কিছু আইডিয়া বা উদাহরণ একটু যেন বারবার ঘুরে ফিরে আসছে, মানে কিছুটা পুনরাবৃত্তি আছে। আচ্ছা। আর একটা বেশ গুরুত্বপূর্ণ সমালোচনা হল, বইটাতে সফলতার গল্পই বেশি। যারা এই পদ্ধতি ব্যবহার করেও হয়তো সফল হননি, তাদের কথা সেভাবে আসেনি। এটাকে বলে সারভাইভারশিপ বায়াস। এটা একটা ভাবনার বিষয়। তার মানে এটাকে এমন ভাবা ঠিক না যে এটা একটা ম্যাজিক ফর্মুলা, পড়লাম আর সব অভ্যেস বদলে গেল। একেবারেই না। আর পর্যালোচনাও সেটা স্পষ্ট করে দিয়েছে। এটা কোনো দ্রুত সমাধান নয়। ছোট ছোট পরিবর্তন দিয়ে বড় ফল পেতে সময় লাগে, ধৈর্য ধরতে হয়। যারা খুব তাড়াতাড়ি ফল চান, তারা হয়তো হতাশ হতে পারেন। ধারাবাহিকতাটাই আসল কথা। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে ছোট ছোট ধাপে লেগে থাকতে পারলে সময়ের সাথে সাথে সত্যি বড় পরিবর্তন আনা সম্ভব। এটা অভ্যাস বদলের একটা খুব বাস্তবসম্মত পথ দেখায়, কিন্তু কোনো জাদুকাঠির ছোঁয়া নয়। একদম, এটাই মূল নির্যাস। আর এখানে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো এতক্ষণ ব্যক্তিগত অভ্যাস বদলের কথা বললাম। এই যে নিয়মগুলো স্পষ্ট করা, আকর্ষণীয় করা, সহজ করা, সন্তোষজনক করা, বা ধরুন এই পরিচয় ভিত্তিক পরিবর্তনের ধারণা, পরিবেশের প্রভাব, এই নীতিগুলো কি আমরা আরেকটু বড় পরিসরে কাজে লাগাতে পারি? মানে কোনো দল বা টিমের পারফরমেন্স বাড়াতে, বা ধরুন কোনো সামাজিক সমস্যা সমাধানে? হ্যাঁ, ঠিক তাই। এই একই কাঠামো কি শেখানো সমানভাবে কার্যকর হতে পারে? কিভাবে? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন, ভাবার মতো। সত্যি ভাবার মতো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।